আন্তর্জাতিক অঙ্গনে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ এবং এরপরেই থাকবে বিস্তারিত। প্রথমে ইসরায়েল হামাস ইরান যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই থাকবে রাইসির মৃত্যু, খামেনির ইমামতিতে তেহরানে জানাজায় জনসমুদ্র, আজ হবে তার দাফন। এরপর জানিয়ে দিব ফিলিস্তিনকে 3 দেশের স্বীকৃতি ইসরায়েলের জন্য ধাক্কা। আরও থাকবে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এলে কি ঘটবে, থাকবে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব যুক্তরাজ্যে সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা। এদিকে সেনা অভিযানে 30 আফগান সন্ত্রাসী নিহত, দাবি পাকিস্তানের। এবং সর্বশেষ জানিয়ে দিব ভুলে যাওয়া যুদ্ধের গতিপথ পরিবর্তন করে দিচ্ছে মিয়ানমারের তরুণ বিদ্রোহীদের দল। দর্শক, এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। এখন জানিয়ে দিব বিস্তারিত। রাইসির মৃত্যু, খামেনির ইমামতিতে তেহরানে জানাজায় জনসমুদ্র। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রীর জানাজায় ইমামতি করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গতকাল তেহরান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই নামাজে শোকার্ত জনতার ঢল নামে। সেখানে মৃতদের বহনকারী কফিনগুলো ইরানের পতাকায় মোড়ানো ছিল। জানাজা শেষে মোনাজাতে খামেনি বলেন, হে আল্লাহ, আমরা তার কাছ থেকে কখনো খারাপ কিছু পাইনি। প্রিয় রাইসি ক্লান্তি কি তা জানতেন না। ইরানি জাতি এই দুঃখজনক ঘটনায় একজন আন্তরিক ও মূল্যবান সেবককে হারিয়েছে। এই সময় ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবার পাশে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েছেন। রবিবার আজারবাইজান সীমান্তের কাছে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ 8 জনের মৃত্যু হয়। তেহরানের জনগণ রাইসির কফিন বহন করার সময় আমেরিকার মৃত্যু হোক বলে স্লোগান দেয়। ইরানের সরকারি প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, তেহরানের কেন্দ্রস্থল থেকে ঐতিহাসিক আজাদি স্কোয়ারে লাশ বহন করে নিয়ে যায় মিলিয়ন মিলিয়ন মানুষ। এই ময়দানে রাইসি অতীতে বক্তব্য দিয়েছিলেন। ইরানে আধা সরকারি মেহর নিউজ এজেন্সি জানায়, রাইসির জানাজার আগে তার প্রতি শ্রদ্ধা জানায় অন্তত 15 জন রাষ্ট্র ও সরকার প্রধান এবং সিনিয়র কূটনৈতিক তেহরানের সমবেত হন। তাদের মধ্যে ছিলেন কাতারের আমির, তিউনিসিয়া ও তাজিকিস্তানের প্রেসিডেন্ট, ইরাক, পাকিস্তান, আর্মেনিয়া ও আজারবাইজানের প্রধানমন্ত্রী, তুর্কমেনিস্তানের নেতা, ইরাক, রাশিয়া, আলজেরিয়া, উজবেকিস্তান, কাজাখস্তান এবং লেবাননের সংসদের স্পিকার, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এফ.এম. হাকান ফিদান এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামে শকরিও অংশ নেন এই আয়োজনে। হামাস, হিজবুল্লাহ ও তালিবানের প্রতিনিধিরাও তেহরানে গেছেন। হামাসের প্রভাবশালী নেতা ইসমাইল হানিয়া শ্রদ্ধা নিবেদন করে বলেন, আমি ফিলিস্তিনি জনগণের পক্ষ থেকে, গাজার প্রতিরোধ গোষ্ঠীর পক্ষ থেকে সমবেদনা জানাতে এসেছি। ফিলিস্তিনকে 3 দেশের স্বীকৃতি ইসরায়েলের জন্য ধাক্কা। ফিলিস্তিনকে স্বাধীন দেশের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের 3 দেশ স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড। আগামী 28 মে তাদের এই সিদ্ধান্ত কার্যকর হবে। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সান্তেজ এবং আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সিমন হ্যারিস ফিলিস্তিনকে স্বাধীন দেশের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন। এই বিষয়টিকে ইসরায়েলের জন্য ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে দখলদার ইসরায়েল। তারা এই 3 দেশের রাষ্ট্রদূতদের তাৎক্ষণিকভাবে তলব করেছে। সংবাদ সম্মেলনে নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্তর বলেছেন, যুদ্ধে হাজার হাজার মানুষ যখন হতাহত হচ্ছে, তখন আমাদের অবশ্যই এমন একটি বিষয়টিকে টিকিয়ে রাখতে হবে যা ইসরায়েলি ও ফিলিস্তিনিদের জন্য নিরাপদ ভূমি নিশ্চিত করতে পারবে। তা হলো 2 রাষ্ট্র প্রতিষ্ঠা, যেন তারা একে অপরের সঙ্গে শান্তিতে থাকতে পারে। নরওয়ে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশ। সাম্প্রতিক দশকগুলোতে বিভিন্ন সময় নর্ডিক দেশটিকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতার প্রস্তাব দেখা দিতে গেছে। এই ঘোষণার আগে জাতিসংঘের 193 সদস্য দেশের মধ্যে 143 দেশের মতো দেশ ফিলিস্তিনিকে স্বীকৃতি দিয়েছে। অন্যদিকে এক সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, আজ আয়ারল্যান্ড, নরওয়ে, স্পেন ঘোষণা করবে যে আমরা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছি। আজকের ঘোষণার আগ পর্যন্ত আমি অন্য বেশ কয়েকজন নেতা ও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে আরো কয়েকটি দেশ আমাদের সঙ্গে যোগ দেবে বলে বিশ্বাস আমার। ইসরায়েল, ফিলিস্তিন ও তাদের জনগণের শান্তি ও নিরাপত্তার জন্য দ্বিরাষ্ট্রিক সমাধানই একমাত্র বিশ্বাসযোগ্য পথ বলেছেন তিনি। ইসরায়েলের পূর্ণ স্বীকৃতি এবং এর প্রতিবেশীদের সঙ্গে নিরাপদ ও শান্তিতে থাকার অধিকার নিয়ে আয়ারল্যান্ড দ্ব্যর্থহীন। ফিলিস্তিনকে আয়ারল্যান্ডের স্বীকৃতি 28 মে থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন জানিয়েছেন। নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এলে কি ঘটবে?
গাজায় গণহত্যা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং বেশ কয়েকজন ইসরায়েলি রাজনৈতিক ও সামরিক নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পথে রয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। ইতিমধ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করেছেন আইসিসির প্রধান কৌশলী করিম খান। গেল সোমবার আন্তর্জাতিক অপরাধ আদালতে আবেদন করা হয়। আইসিসির ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে আবেদনের ঘোষণাপত্র। তালিকায় রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ট। এছাড়া রয়েছেন হামাসের কয়েকজন নেতাও। নিজেদের বিরুদ্ধে এই পরোয়ানা ঠেকাতে জরুরি বৈঠক করেছেন নেতানিয়াহু। কিভাবে এই গ্রেপ্তারি পরোয়ানা এড়ানো যায় তা খুঁজে বের করতে গেলে মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশটির ৩ জন মন্ত্রী ও বেশ কয়েকজন সরকারি আইনজীবী একটি জরুরি বৈঠক করেছেন। জেরুজালেম ভিত্তিক প্রভাবশালী মানবাধিকার সংগঠন বেত সেলেম বলেছে, এই পরোয়ানা ইসরায়েলের দ্রুত নৈতিক অবক্ষয়ের প্রতিফলন। আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলকে এই ইঙ্গিত দিচ্ছে দেশটি আর তার সহিংসতা, হত্যা ও ধ্বংসযজ্ঞ জবাবদিহি ছাড়া চালিয়ে যেতে পারবে না। নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনের তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েল। বলছে এটি নজিরবিহীন অপমান। একই সুরে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। ইনিয়ে বিনিয়ে মূলত তেল আবিবকে রক্ষা করতে চেয়েছেন তিনি। এখন ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে বিবেচনা করবেন আইসিসির বিচারপতিদের একটি প্যানেল। পরোয়ানা জারি হলে আদালতের রোম সংবিধিতে স্বাক্ষরকারী দেশগুলোর সুযোগ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করতে বাধ্য থাকবে। রোম সংবিধিতে স্বাক্ষরকারী ১২৪টি দেশের মধ্যে নেই রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্র। এতে সই করেনি ইসরায়েলও। অবশ্য আইসিসি বলেছে, ফিলিস্তিন এই সংবিধিকে স্বাক্ষর করায় গাজা যুদ্ধে সংগঠিত ফৌজদারি অপরাধের বিচার করার এখতিয়ার তার রয়েছে। যুক্তরাজ্যে সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা। সংসদ ভেঙে দিয়ে যুক্তরাজ্যে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। দেশটিতে ২০২৫ সালের জানুয়ারিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা থাকলেও সুনাক এই বছরের ৪ জুলাই নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। স্থানীয় সময় বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিট থেকে গতকাল এই ঘোষণা আসে। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, নির্বাচন তারিখ ঘোষণার আগে মন্ত্রীদের এ ব্যাপারে অবহিত করেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এরপর তাদের সঙ্গে আলোচনা করে আগামী সপ্তাহে সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। মন্ত্রীদের সঙ্গে বৈঠকের আগে রাজা তৃতীয় চার্লসের কাছে যান তিনি। সেখানে সংসদ ভেঙে দেওয়া ও নতুন নির্বাচন আয়োজনের জন্য রাজার অনুমতি চান তিনি। রাজা চার্লস অনুমতি প্রদানের পর একটি জনসমুখে ঘোষণা করেছেন তিনি। গত ১৪ বছর ধরে ক্ষমতায় রয়েছে ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টি। তবে এই মুহূর্তে তাদের জনসমর্থন তলানিতে রয়েছে। ধারণা করা হচ্ছে ৪ জুলাইয়ের নির্বাচনের মাধ্যমে ব্রিটেনে ফিরে আসতে পারে লেবার পার্টির শাসন। সেনা অভিযানে ৩০ আফগান সন্ত্রাসী নিহত, দাবি পাকিস্তানের। গত ৩০ দিনে দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অন্তত ৩০ জন আফগান সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। একটি বিবৃতিতে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর ISPR। ২০২১ সালে তালিবান ক্ষমতা আসার পর থেকে আফগানিস্তান সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রজনন ক্ষেত্রে হয়ে উঠেছে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের এক প্রতিবেদন প্রকাশের একদিন পরেই এই ঘোষণা দিল পাকিস্তান সেনাবাহিনী। চলমান সন্ত্রাস বিরোধী অভিযানের বিস্তারিত বিবরণ দিতে গিয়ে বিবৃতিতে পাকিস্তানের ISPR বলেছে, সামরিক বাহিনী খাইবার পাখতুনখোয়া বেলুচিস্তান সীমান্ত প্রদেশের কিছু অংশের উপর নজর রাখছে। এক সপ্তাহ আগে একটি অভিযানে সেনাবাহিনীর একজন মেজর নিহত হয়েছিলেন বলেও উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে। সর্বশেষ জানিয়ে দিব, ভুলে যাওয়া যুদ্ধের গতিপথ পরিবর্তন করে দিচ্ছে মিয়ানমারের তরুণ বিদ্রোহীদের দল। নিজের সমান আকৃতির দুটো বিশাল স্পিকার বহন করে পাথুরে পাহাড়ের চূড়ায় নিয়ে যান বহনকারী। প্রায় ৮০০ মিটার নিচে পাশাং শহরে ছড়িয়ে ছিটিয়ে আছে মিয়ানমারের সেনা ঘাঁটি। সেদিনে তাপমাত্রা ছিল প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। কিন্তু সেই তীব্র গরমকে উপেক্ষা করে আরও কিছু তরুণ যোদ্ধারা বাসের খুঁটিতে করে বড় ও ভারী ব্যাটারি প্যাক ও অ্যাম্পলিফায়ার পরিবহন করেছিলেন। সেই দলের নেতৃত্বে ছিলেন প্রাক্তন সেনা ক্যাপ্টেন নেইমাও জেন। তিনি ১২ বছর সেনাবাহিনীতে ছিলেন। গাঢ় সবুজ রঙের